আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দোয়ারি মুখোপাধ্যায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 6 তাপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক নৈর্ব্যক্তিক প্রশ্ন, মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, কোনো বস্তু কী পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে নির্ণীত হয় যে যন্ত্র দিয়ে, সেটি হলো, উত্তর হবে অপশান সি, ক্যালোরিমিটার। প্রশ্ন 2, নিম্নোক্ত এককগুলির মধ্যে কোনটি তাপের একক নয়, উত্তর হবে অপশান বি, আর্গ। প্রশ্ন 3, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ নির্ভর করে, উত্তর হবে অপশান ডি, সবকটির ওপরে। প্রশ্ন 4, উৎপন্ন তাপ কৃতকার্যের, উত্তর হবে অপশান সি, সমানুপাতিক। প্রশ্ন 5, এসআইতে জে এর মান, উত্তর হবে অপশান এ, 1। প্রশ্ন 6, যে পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাওয়া যায় তা হচ্ছে, উত্তর হবে অপশান সি, 4.2 জুল। প্রশ্ন 7, 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলীয় বাষ্পে একই তাপমাত্রার 1 গ্রাম জলের তুলনায় তাপ, উত্তর হবে অপশান বি, বেশি থাকে। প্রশ্ন 8, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বরফকে 100 ক্যালোরি তাপ প্রয়োগ করা হলে, উত্তর হবে অপশান সি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জল পাওয়া যাবে। প্রশ্ন 9, ভালোভাবে শিশির জমে, উত্তর হবে অপশান ডি, আকাশ মেঘহীন হলে। প্রশ্ন 10, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণের দরুন শীতপ্রধান দেশে, উত্তর হবে অপশান সি, জলজ প্রাণীরা বেঁচে থাকে। তারপর শূন্যস্থান পূরণ করো। 1 ক্যালোরি ইকুয়ালস টু ড্যাশ জুল, উত্তর হবে 4.2 জুল। 2, এসআইতে জলের আপেক্ষিক তাপ ড্যাশ জুল পার কেজি কেলভিন, উত্তর হবে 4200, 4200। 3, 20 জুল কার্যকে তাপে রূপান্তরিত করলে ড্যাশ জুল তাপ উৎপন্ন হবে, উত্তর হবে 20 জুল। 4, W/H ইকুয়ালস টু ড্যাশ, উত্তর হবে জে। 5, সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ ড্যাশ ক্যালোরি পার গ্রাম, উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। 6, যে তাপমাত্রার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই বায়ু সম্পৃক্ত হয় তাকে ড্যাশ বলে, উত্তর হবে শিশিরাঙ্ক। 7, এসআইতে লিন তাপের একক ড্যাশ, উত্তর হবে জুল পার কেজি। 8, বরফের গলনের লিন তাপ, এখানে একটা ড্যাশ হবে, তার উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম, এবং জলের বাষ্পীভবনের লিন তাপ, সেটা হবে 537 ক্যালোরি পার গ্রাম। প্রশ্ন 9, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের আয়তন সবচেয়ে ড্যাশ এবং ঘনত্ব ড্যাশ হয়, উত্তর হবে সবচেয়ে কম এবং ঘনত্ব সর্বাধিক হয়। 10, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জলের প্রসারণকে জলের ড্যাশ প্রসারণ বলা হয়, উত্তর হবে ব্যতিক্রান্ত। তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, উত্তর হবে জল। 2, এম ভরের একটি বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এস, বস্তুটির তাপমাত্রা টি বৃদ্ধি করতে কত তাপ লাগবে, উত্তর হবে তাপ এইচ ইকুয়ালস টু হবে mst। প্রশ্ন 3, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রশ্ন 4, অবস্থান্তরের সময় স্থির তাপমাত্রার পদার্থ যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে কি বলা হয়, উত্তর হবে লিন তাপ। প্রশ্ন 5, সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কি, উত্তর হবে ক্যালোরি পার গ্রাম। তারপর প্রশ্ন 6, কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ কিভাবে সম্পর্কযুক্ত, উত্তর হবে পরস্পরের সমানুপাতিক। প্রশ্ন 7, সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত, 145 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, এসআইতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত, 145 নম্বর পাতায় এখান থেকে এতটা, 2 নম্বর পয়েন্টটা এখান থেকে এতটা। প্রশ্ন 9, 4.2 × 10⁷
আর্ক পরিমাণ কার্য সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত হলে কত তাপ উৎপন্ন হবে? উত্তর হবে 1 ক্যালোরি তাপ। প্রশ্ন 10, 0°C তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? উত্তর হবে 0°C তাপমাত্রার 1 গ্রাম বরফ পাওয়া যাবে। উত্তর হবে 0°C তাপমাত্রার 1 গ্রাম বরফ পাওয়া যাবে। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2। প্রশ্ন 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝো? 142 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, তামার আপেক্ষিক তাপ 0.69 বলতে কি বোঝো? 142 নম্বর পাতায় প্রশ্নে তামার আপেক্ষিক তাপ যে 0.69 বলা আছে এটা ভুল, এটা হবে 0.09। এটা বইয়ের উত্তরে ঠিক দেওয়া আছে, এটা হবে 0.09। 142 নম্বর পাতায় এই যে দেখো 0.09, এটাই ঠিক। এখান থেকে এতটা। প্রশ্ন 3, জুলের সূত্রটি বিবৃত করো। 144 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, তাপের যান্ত্রিক তুলাঙ্ক কাকে বলে? 145 নম্বর পাতায় একদম প্রথমে পেয়ে যাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 5, কোনো পদার্থের গলনের লিনতাপ বলতে কি বোঝো? 146 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? 146 নম্বর পাতায় একদম শেষে পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 7, সম্পৃক্ত বাষ্প ও সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? 147 নম্বর পাতায় একদম শেষের লাইনটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 148 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে সম্পৃক্ত বাষ্প, তারপর হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, এত অবধি। প্রশ্ন 8, শিশিরাঙ্ক কাকে বলে? 149 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ঘ, আরও কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2। প্রশ্ন 1, কোনো বস্তুতে তাপের পরিমাণ নির্ধারণকারী বিষয়গুলি উল্লেখ করো। 142 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, ক্যালোরিমিতির মূলনীতি কি ব্যাখ্যা করো। 143 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। কৃতকার্য ও উৎপন্ন তাপকে একটি সমীকরণ দ্বারা প্রকাশ করো। 144 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, তাপ যে এক প্রকার শক্তি, এর সমর্থনে 3টি উদাহরণ দাও। 144 নম্বর পাতায় এই যে প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর লিখবে যান্ত্রিক শক্তি ব্যয় করে অর্থাৎ কার্য করে তাপ উৎপাদনের উদাহরণ বলে 1 নম্বর আর 2 নম্বর এই দুটো উদাহরণ দেবে, 1 আর 2 এই দুটো উদাহরণ দিয়ে দেবে এখান থেকে এতটা অবধি। তারপর তাপ শক্তির অন্যান্য শক্তিতে রূপান্তরের উদাহরণ বলে একটা পয়েন্ট লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 5, পদার্থের অবস্থান্তর অনুযায়ী লিনতাপ কত প্রকারের? কঠিনীভবনের লিনতাপ ও ঘনীভবনের লিনতাপ বলতে কি বোঝো? 146 নম্বর পাতায় এই যে লিনতাপ কত প্রকারের ও কী কী লিখবে, এখান থেকে এতটা। আর তারপর কঠিনীভবনের লিনতাপও পেয়ে যাবে 146 নম্বর পাতায়, এখান থেকে এতটা। আর 147 নম্বর পাতায় ঘনীভবনের লিনতাপ পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 6, সম্পৃক্ত বাষ্প ও সম্পৃক্ত বাষ্পচাপ বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 148 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে হচ্ছে সম্পৃক্ত বাষ্প, তারপর হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, এখান থেকে এতটা। আর তারপর আপেক্ষিক আর্দ্রতা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, শিশির কাকে বলে? কুয়াশা কি? 148 নম্বর পাতায় শিশির, এখান থেকে এতটা। তারপর 149 নম্বর পাতায় এখান থেকে এতটা। এটা হলো শিশির। আর কুয়াশা পেয়ে যাবে 149 নম্বর পাতায়, এখান থেকে এতটা।
প্রশ্ন 8, লেখচিত্রের সাহায্যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাখ্যা করো। 149 নম্বর পাতায় প্রথমে এই লেখচিত্রগুলো এঁকে নেবে। 149 নম্বর পাতা থেকে এই দুটো লেখচিত্র আঁকবে। তারপর 150 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 9, জলজ জীবের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো। 150 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে যদি পারো এই ছবিটা এঁকে দেবে। তারপর গাণিতিক প্রশ্ন 1, 5 গ্রাম জলের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন হবে? জলের ভর m দেওয়া আছে 5 গ্রাম, T2 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস আর T1 হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, এগুলো সব বইতে দেওয়া আছে। এবার জলের আপেক্ষিক তাপ S = আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। অতএব গৃহীত তাপ যেটা হচ্ছে H, ফর্মুলা হচ্ছে H = mst। এখানে T হচ্ছে T2 - T1, পরে T2 mst, T হচ্ছে এখানে T2 - T1, মানে T2 - T1 মানে 25 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বা H = কত হবে? তাহলে m হচ্ছে 5, আগেই লিখেছি, ইন্টু S হচ্ছে 1 লিখলাম, ইন্টু T2 হচ্ছে 25 মাইনাস T1 হচ্ছে 15। তাহলে বা H = কত হবে? তাহলে এখানে দেখো 5 ইন্টু এখান থেকে আমরা পেয়ে যাবো 25 মাইনাস 15 মানে 10, 10 ইন্টু 1 হচ্ছে 10, তাহলে 5 ইন্টু 10 তার মানে হচ্ছে 50 ক্যালোরি। তাহলে উত্তর হবে অতএব 50 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 2, একটি 200 গ্রাম ওজনের প্ল্যাটিনাম বল কোনো চলন্ত চুল্লি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের 150 গ্রাম জলে ফেলা হলো। যদি প্ল্যাটিনাম বল কর্তৃক বর্জিত তাপ জল গ্রহণ করে এবং জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে চুল্লির তাপমাত্রা কত? এখানে বলে দিচ্ছে প্ল্যাটিনামের আপেক্ষিক তাপ 0.03। এই অঙ্কটা 144 নম্বর পাতায় করে দেওয়া আছে। আর এখানে যে উত্তরটা দেওয়া আছে সেটা ভুল, আর বইতে যে উত্তরটা আছে ওটা ঠিক, এটা ভুল। তাহলে 144 নম্বর পাতায় এই যে 4 নম্বর অঙ্কটা একই প্রশ্ন, সমাধানটা করবে এখান থেকে এতটা। কি বলেছে দেখো, ধরি চুল্লির তাপমাত্রা T2 ডিগ্রি সেলসিয়াস, অতএব প্ল্যাটিনাম বলের প্রাথমিক তাপমাত্রা T2 ডিগ্রি সেলসিয়াস। এবার প্ল্যাটিনাম বল কর্তৃক বর্জিত তাপ সেটা হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা হ্রাস। এখানে ভর হচ্ছে 200 গ্রাম বলে দেওয়া আছে, তাই 200 ইন্টু আপেক্ষিক তাপ, প্ল্যাটিনামের আপেক্ষিক তাপ হচ্ছে 0.03, এটাও বলা আছে, ইন্টু তাপমাত্রা হ্রাস কত হবে? T2 - 30। T2 থেকে 30 বাদ দিতে হবে, যে জলের তাপমাত্রা 30 ডিগ্রি বলেছে, তাহলে T2 - 30। তাহলে ইকুয়ালস টু কত হবে? এটা 200 ইন্টু এটা 3 নিচে 100 হবে, পয়েন্টটা তুলে দিলে 3 নিচে 100 হয়ে যাবে, তারপর এখান থেকে উত্তর হবে 6 ইন্টু T2 - 30, 6 ইন্টু T2 - 30। এবার 6 দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে কত হবে? 6 T2 - 30 ইন্টু 6 হচ্ছে 180 ক্যালোরি। তাহলে জল কর্তৃক গৃহীত তাপ কত হবে? এটা ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা বৃদ্ধি, আগেটা তাপমাত্রা হ্রাস, এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এখানে ভরগুলো দিচ্ছে 150 ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে 1, জলের আপেক্ষিক তাপ 1 আমরা জানি, আর তাপমাত্রা বৃদ্ধি হবে 30 - 0। তাহলে এই কষ্ট এখানে হবে 150 ইন্টু 1, আর এখান থেকে পাবো 30, তার মানে 150কে 30 দিয়ে গুণ করলে হবে 4500 ক্যালোরি। তাহলে বর্জিত তাপ ইকুয়ালস টু গৃহীত তাপ, এটা হচ্ছে ক্যালোরি মিতির নীতি। তাহলে অতএব 6, তাহলে এই দুটোকে আমরা সমান করছি, বর্জিত তাপ হচ্ছে 6 T2 - 180 ইকুয়ালস টু হচ্ছে 4500, গৃহীত তাপ হচ্ছে 4500, তাহলে এটা ইকুয়ালস টু এটা। তাহলে এখান থেকে আমরা পাবো বা 62 ইকুয়ালস টু, তাহলে এটা এদিকে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে, তাহলে এদিকে 4500 সাথে যোগ হয়ে যাবে, তাহলে হবে 4680। এবার 4680কে 6 দিয়ে ভাগ করলে আমাদের T2 অ্যান্সার বেরোবে হচ্ছে 780 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে চুল্লির তাপমাত্রা হবে 780 ডিগ্রি সেলসিয়াস। এটাই হবে অ্যান্সার, T2 ইকুয়ালস টু 780 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 3, 1 কিলোগ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করতে যে তাপের প্রয়োজন তার সমতুল্য কার্য নির্ণয় করো। জলের আপেক্ষিক তাপ এখানে বলে দিয়েছে 4200 জুল পার কেজি কেলভিন।
তাহলে এখানে জলের ভর এম ইকুয়াস টু দেওয়া আছে 1 কেজি, আপেক্ষিক তাপ এস দেওয়া আছে 4200 জুল পার কেজি কেলভিন। এবার তাপমাত্রা বৃদ্ধি সেটা হচ্ছে T2 - T1, যেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এবার এটাকে 10 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 10 কেলভিন, যেহেতু এটা আপেক্ষিক তাপটা কেলভিনে দেওয়া আছে সেই জন্য এইটাও আমরা কেলভিনে নিয়ে গেলাম। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াস টু হচ্ছে 10 কেলভিন। অতএব গৃহীত তাপ H ইকুয়াস টু MST, এখানে T হচ্ছে T2 - T1, বা H ইকুয়াস টু M হচ্ছে 1 ইন্টু S হচ্ছে 4200 ইন্টু T2 - T1, এই যে T2 - T1 হচ্ছে 10, তাহলে ইন্টু 10 জুল, বা H ইকুয়াস টু তাহলে কত হবে 1 ইন্টু 4200 মানে 4200, 4200 ইন্টু 10 মানে 42000 জুল। তাহলে H ইকুয়াস টু তাহলে কত হচ্ছে 4.2 ইন্টু 10⁴ জুল। তারপর অতএব সমতুল্য কার্য W ইকুয়াস টু JH, এটা ফর্মুলা, বা W ইকুয়াস টু এখানে J হচ্ছে 1 ইন্টু H, এসআই পদ্ধতিতে জুল ইকুয়াস টু 1 হয়, বলে দিয়েছি। J এর মান হচ্ছে 1, তাহলে সেখানে লিখেছি 1, তাহলে বা W ইকুয়াস টু তাহলে 1-এর জায়গায় 1 ইন্টু H এক্ষুনি বের করলাম 4.2 ইন্টু 10⁴ জুল, বা W ইকুয়াস টু তাহলে এগুলো গুণ করলে কত হবে 1, এর সাথে 1 গুণ করলে এটাই থাকবে, তাহলে 4.2 ইন্টু 10⁴ জুল। তাহলে অতএব ওই তাপের সমতুল্য কার্য হবে 4.2 ইন্টু 10⁴ জুল, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 4, 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে? বরফের ভর এম দেওয়া আছে 10 গ্রাম, আমরা জানি বরফ গলার নির্তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। অতএব 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হতে তাপ লাগবে H1, তার মানে হচ্ছে 10 ইন্টু 80, তার মানে হচ্ছে 800 ক্যালোরি, কারণ 1 গ্রামে লাগছে 80, তাহলে 10 গ্রামে লাগবে 10 ইন্টু 80, তার মানে 800 ক্যালোরি। তাহলে ওই 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াসে তুলতে তাপ লাগবে, এখানে হচ্ছে H2 ইকুয়ালস টু MST, এখানে T হচ্ছে T2 - T1। দেখো জলের আপেক্ষিক তাপ S ইকুয়ালস টু 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এবং T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার কী হবে, তাহলে বা H2 ইকুয়ালস টু তাহলে M হচ্ছে 10 ইন্টু S হচ্ছে 1 ইন্টু T2 - T1 মানে 100 - 0, তাহলে 100ই থাকবে। তাহলে বা H2 ইকুয়ালস টু কত হবে 10 ইন্টু 1 ইন্টু 100, তাহলে 100 ইন্টু 10 মানে হচ্ছে 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি। এবার আমরা জানি বাষ্পীভবনের লীন তাপ সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। অতএব ওই 100 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে পরিণত করতে তাপ লাগবে H3, সেটা হচ্ছে 10 ইন্টু 537, মানে এর সাথে যেহেতু 10 গ্রাম 10 গুণ করতে হবে, তাহলে 10 ইন্টু 537 ক্যালোরি, তার মানে H3 হচ্ছে 5370 ক্যালোরি। অতএব 0 ডিগ্রি সেলসিয়াস এর 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম স্টিমে পরিণত করতে মোট তাপ লাগবে H ইকুয়ালস টু হবে H1 প্লাস H2 প্লাস H3। তাহলে বা H ইকুয়ালস টু H1 হচ্ছে একদম প্রথমে বের করেছিলাম 800, প্লাস তারপর H2 1000, আর H3 এক্ষুনি বের করলাম 5370, এই তিনটাকে যোগ করে আমরা H এর মানটা বের করব। তাহলে এই তিনটা যোগ করলে আমরা পাবো 7170 ক্যালোরি, বা H ইকুয়ালস টু হচ্ছে 7170 ক্যালোরি, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 5, 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? এখানে তাপ H ইকুয়ালস টু হচ্ছে 50 ক্যালোরি, আমরা জানি J ইকুয়ালস টু 4.2 ইন্টু 10⁷ আর পার ক্যালোরি। অতএব কার্য W ইকুয়ালস টু হচ্ছে JH, তার মানে J এর সাথে H গুণ করতে হবে, তাহলে বা W ইকুয়ালস টু J এক্ষুনি লিখলাম 4.2 ইন্টু 10⁷ ইন্টু H আগেই লিখেছি আমরা 50, তাহলে 4.2 ইন্টু 10⁷ ইন্টু 50, বা W ইকুয়ালস টু তাহলে এখানে কত হবে 4.2 এর সাথে 50 গুণ করলে আমাদের হবে 210 ইন্টু 10⁷ ক্যালোরি, বা W ইকুয়ালস টু হচ্ছে 210 ইন্টু 10⁷ ভাগ 10⁷ জুল, কারণ এখানে লিখে দিয়েছি যেহেতু 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্ক, তার মানে হচ্ছে 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্ক, তার মানে 10⁷ আর্ক ইকুয়ালস হচ্ছে 10⁷ জুল, সেই জন্য এটাকে জুলে করার জন্য আমরা 10⁷ দিয়ে ভাগ করলাম জুল। তাহলে 10⁷ আর 10⁷ কেটে যাবে, তাহলে 210 থাকবে, তাহলে বা W ইকুয়ালস টু 210 জুল। তাহলে উত্তর কী লিখবো, অতএব 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 210 জুল কার্য করতে হবে, এটাই হবে অ্যান্সার।